Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well by the grace of Allah Ta'ala. আজকের ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্রেজেস নিয়ে আলোচনা করব। Used to, able to, had to, likely to and supposed to. স্পোকেন ইংলিশ জানতে হলে এই পাঁচটা ফ্রেজেসের ব্যবহার আপনাকে জানতেই হবে। চলুন একটা একটা করে শিখি। ফার্স্টে আমরা কয়েকটা সেন্টেন্স দেখব। সে আগে ঢাকায় থাকতো, আমরা আগে বন্ধু ছিলাম, তারা কঠোর পরিশ্রম করায় অভ্যস্ত। প্রথম দুইটা সেন্টেন্স বোঝাচ্ছে অতীতে আমি কোনো কিছু ছিলাম বা আমি কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম। এই ধরনের সেন্টেন্সের জন্য সাধারণত আমরা ইউজ টু এই ফ্রেজটা ব্যবহার করি। ইউজ টু এর দুটা ব্যবহার আছে। ইউজ টু এই ফ্রেজের দুটা ব্যবহার আছে। একটা হচ্ছে প্রেজেন্টে আর একটা হচ্ছে অতীতে। প্রেজেন্টে যদি আপনি কোনো কিছুতে অভ্যস্ত আছেন মিন করছেন, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই বি ভার্ব ব্যবহার করার পরে আমরা কি করব? ইউজ টু এটা ব্যবহার করব। অ্যাম ইজ আর ব্যবহার করার পরে আমাদেরকে কি করতে হবে? ইউজ টু এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। ইউজ টু অ্যান্ড দেন অবশ্যই আমাদের একটা নাউন ব্যবহার করা উচিত, অথবা যদি আমরা ভার্ব ব্যবহার করি তাহলে সেটা আইএনজি ফর্মে থাকবে। যেমন এটা আগে আপনাদেরকে বুঝাই। তারা কঠোর পরিশ্রম করায় অভ্যস্ত, মানে বর্তমানে তারা অভ্যস্ত আছে। তখন আমরা এখানে কিভাবে বলবো? আমরা বলতে পারি দে দে আর দে আর ইউজ টু। এখানে কি আসবে? ইউজ টু। অনেকে আমরা মনে করি ইউজ টু মানে হচ্ছে শুধুমাত্র অতীত, কিন্তু না, বর্তমানের জন্য ইউজ টু ব্যবহার আমরা করতে পারি। দে আর ইউজ টু ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। ওয়ার্কিং কি? ওয়ার্ক মানে হচ্ছে ভার্ব, কাজ করা। তাই কি হবে? ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করতে হবে। দে আর ইউজ টু ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করায় অভ্যস্ত। ওকে, ওয়েল, ইউজ টু এটার আরেকটা ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে অতীতের জন্য। অতীতে আপনি কোনো কাজে অভ্যস্ত ছিলেন, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সাবজেক্ট ব্যবহার করার পর আমরা ইউজ টু ব্যবহার করব। সাবজেক্ট ব্যবহার করার পর ইউজ টু অ্যান্ড দেন ভার্বের সবসময় বেস ফর্মটা ব্যবহার করতে হয়। যেমন সে আগে ঢাকায় থাকতো, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? হি ইউজ টু। ওকে, হি ইউজ টু, হি ইউজ টু থাকতো বা বাস করতো, তাহলে কি হবে? লিভ। হি ইউজ টু লিভ ইন ঢাকা, সে আগে ঢাকায় থাকতো। ওকে, তারপর আমরা আগে বন্ধু ছিলাম, তাহলে কি হবে? উই ইউজ টু, উই ইউজ টু বি ফ্রেন্ডস, আমরা আগে বন্ধু ছিলাম। ওকে, এখানে কি হবে? আমাকে সারা রাত পড়তে হয়েছিল, আমাদের প্রোগ্রাম বাতিল করতে হয়েছিল। দেখেন, কোনো কাজ অতীতে আপনাকে করতে হয়েছিল, বাধ্যতামূলকভাবে আপনাকে করতে হয়েছিল, সেটার জন্য সাধারণত আমরা হ্যাড টু এই ফ্রেজটা ব্যবহার করি। হ্যাড টু, হ্যাড টু এর পর সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হয়। ওকে, আমাকে সারা রাত পড়তে হয়েছিল, তাহলে কি হবে? আই হ্যাড টু, I had to study, I had to study all night. আমাকে সারা রাত পড়তে হয়েছিল। I had to study all night. আমাদের প্রোগ্রাম বাতিল করতে হয়েছিল, তখন কি হবে? We had to cancel, we had to cancel our program. Well, তারপর সেন্টেন্সে কি হবে একটু দেখি। তার আমাকে ফোন করার কথা ছিল, আমার এই কাজটা শেষ করার কথা। তাহলে এটা কিরকম অর্থ দাঁড়াচ্ছে? কোনো কাজ করার কথা আছে, কোনো কাজ করার কথা ছিল, করা উচিত বা এক্সপেকটেশন নিয়ে যখন আমরা কথা বলি, এক্সপেক্টেড জিনিস নিয়ে যখন আমরা কথা বলি, তখন সাধারণত আমরা সাপোজ টু এই ফ্রেজটা ব্যবহার করি। সাপোজ টু, সাপোজ টু এর ব্যবহারও কিন্তু আমরা অতীত এবং বর্তমান দুটোর জন্যই ব্যবহার করতে পারি, এবং সাপোজ টু এর পরেও কিন্তু আমরা সাধারণত ভার্বের বেস ফর্মটা ব্যবহার করে থাকি। তার আমাকে ফোন করার কথা ছিল, তখন কি হবে? হি হি ওয়াজ, হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু কল মি, তার আমাকে ফোন করার কথা ছিল। এই সেন্টেন্সটা কিভাবে বলতে পারি? আমার এই কাজটা শেষ করার কথা, এটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে, শেষ করার কথা। তখন আমরা বলতে পারি
I am. I am supposed to. I am supposed to finish. I am supposed to finish this work. আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। খারাপ পরিকল্পনার কারণে প্রজেক্টটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল। দেখেন এখানে কি সম্ভাবনার কথা বলা হচ্ছে। সাধারণত আমরা কোনো কিছুর সম্ভাবনা আছে বা ছিল এটার জন্য আমরা লাইকলি টু এই ফ্রেজটা ব্যবহার করি। লাইকলি টু। আমরা যখন আবহাওয়া নিয়ে কথা বলি, বৃষ্টি ওয়েদার নিয়ে কথা বলি, তখন সাধারণত আমরা সাবজেক্ট হিসেবে এটা ব্যবহার করে থাকি। ওকে, হওয়ার সম্ভাবনা আছে এটা বর্তমানের কথা বলা হচ্ছে, তাই বি ভার্বের হিসাবে এখানে ইজ ব্যবহার করতে হবে। ইট ইজ লাইকলি টু। ওকে, ইট ইজ লাইকলি টু রেইন। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওয়েল, রেইন এমন একটা ওয়ার্ড যেটাকে আমরা সাধারণত নাউন হিসেবে ব্যবহার করি, আবার ভার্ব হিসেবেও ব্যবহার করি। এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। লাইকলি টু এটার পরেও কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি, এবং এটার আগে অবশ্যই আমাদেরকে বি ভার্বের ব্যবহার করতে হবে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। খারাপ পরিকল্পনার কারণে প্রজেক্টটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা ছিল, তখন আমরা কি করতে পারি? প্রজেক্টটি বলতে পারি দ্য প্রজেক্ট ওয়াজ লাইকলি টু কি হওয়ার সম্ভাবনা ছিল? ব্যর্থ হওয়ার। তাই কি বলতে হবে? লাইকলি টু ফেল। দ্য প্রজেক্ট ওয়াজ লাইকলি টু ফেল বিকজ অফ কিসের কারণে? খারাপ পরিকল্পনার কারণে। তাই বলতে হবে বিকজ অফ পোর প্ল্যানিং। তারপর তারা কাল আসতে পারবে। আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। সেই কাজটা শেষ করতে পেরেছিলেন। এই তিনটে সেন্টেন্সে কোনো কাজ করার সক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছে। যখন কোনো কাজ করার সক্ষমতা আমার আছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলি, তখন সাধারণত আমরা able to এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। able to। ওকে, able to। এবং এটা কিন্তু আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন তারা কাল আসতে পারবে, এটা ফিউচারের কথা বলা হচ্ছে, এখানেও কিন্তু আমরা able to এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। কিভাবে? দেখেন, দে আসতে পারবে, এটার জন্য কি হবে? এখানে will এর ব্যবহার করতে হবে। দে will be আসতে পারবে, দে will be able to। ওকে, এখানে আমরা কি ব্যবহার করব? able to। They will be able to come tomorrow। এখানে আমরা ক্যানের ব্যবহার করতে পারি, কিন্তু একটু অ্যাডভান্স সাউন্ড করার জন্য আমরা সাধারণত able to এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। বর্তমানে আমি কোনো কিছু করতে পারি, এটার জন্য am, is, are, and then able to। I am able to solve this problem। ওকে, তারপর সে কাজটা শেষ করতে পেরেছিল। এটা কি? পাস্টের কথা বলা হচ্ছে, অতীতে কোনো কাজ করতে পেরেছিল। এটার জন্য কি হবে? was able to or were able to। well, সে পেরেছিল, তখন কি হবে? he was able to finish the work। এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান এই সেন্টেন্সের ইংলিশ কি হবে? আমাকে সেখানে যেতে হয়েছিল।